মর্নিং স্টুডেন্টস, আজ আমরা যে টপিকটা পড়ব সেটা হলো ডিকিউবিটাস আলসার বা প্রেশার সোর বা বেড সোর, কমনলি আমরা যেটা বলে থাকি। ঠিক আছে, তাহলে এটা কি হয়, পেশেন্টের প্রেশার পয়েন্ট নামটা থেকেই বুঝতে পারছো যে প্রেশার সোর মানেই হচ্ছে প্রেশারের জন্য যে সোরটা হচ্ছে। ঠিক আছে, তাহলে স্কিনটা কি, স্কিন হচ্ছে আমাদের একটা ন্যাচারাল ওয়াল অফ প্রোটেকশন, যেটা বাইরের ইনফেকশন বা কোনো ইনজুরি থেকে আমাদের ইন্টারনাল অর্গানকে প্রোটেকশন দেয়। তাহলে কি এই স্কিনটাকে আমাদের প্রোটেকশানে রাখতে হবে বা কেয়ার দিতে হবে। তাহলে এই স্কিনটাকে এত সফট হয়, এরা এতটাই ভালনারেবল হয় ইনজুরির জন্য, সেই জন্য আমাদেরকে যখন পেশেন্টরা ওবেজ হয় বা প্রলং বেড রিডেন থাকে তাদের এক্সট্রা কেয়ার নিতে হয়, যার ফলে স্কিনটা ভালো থাকবে, স্কিনের কোনো প্রবলেম হবে না। কিন্তু যখনই এই কেয়ারটাই ল্যাক হয়, পেশেন্ট প্রলং কন্ডিশনে আনকনশিয়াসনেস বা কোমাটোস বা হয়তো মুভমেন্ট রেস্ট্রিক্টেড আছে, তাহলে কি হলো, সেই প্রেশারটা পড়ছে স্কিনের উপর, স্পেশালি বোনি প্রমিনেন্সের উপর, যেখানে আমাদের ব্রড যে হাড়ের প্রমিনেন্সগুলো, বুঝতেই পারছো তোমরা বোনি প্রমিনেন্স বলতে আমি কোনটা বোঝাতে চাইছি। তো সেখানে তখন কন্টিনিউয়াসলি প্রেশার পড়তে থাকে। ভেবে দেখো, আমরাও যখন সেম পজিশানে অনেকক্ষণ বসে থাকি বা দাঁড়িয়ে থাকি তখন আমাদেরও পেন ফিল হয়। তো আনকনশিয়াস পেশেন্ট তো আর সেটা বলতে পারছে না যে পেন ফিল হচ্ছে। তো অ্যাজ এ নার্স আমাদের কাজ সেটার কেয়ার নেওয়া বা পজিশন চেঞ্জ করে সেটা হেল্প করা। তো আজকে আমরা সেটার ব্যাপারেই একটু পড়াশুনো করব। কন্টেন্টটা এমনভাবেই রেডি করা আছে যে তোমাদের কোশ্চেনগুলো আসলেও যাতে তোমরা উত্তর দিতে পারো, সেভাবেই অ্যান্সারটা রেডি করা আছে। ঠিক আছে, তাহলে চলো এবার দেখে নিই যে এই প্রেশার সোর বলতে আমরা কি বোঝাচ্ছি, বা এটা পড়ার পরে তোমরা এটা অন্তত ক্লিয়ার হবে তোমাদের কাছে যে ডিকিউবিটাস আলসার বলতে আমরা কি বোঝাই, কারা ভালনারেবল ফর ডিকিউবিটাস আলসার, আমরা এটাকে কি করে এই আলসারেশনটাকে প্রিভেন্ট করতে পারি, বা যদি আলসারেশন হয়ে গিয়ে থাকে তাহলে আমরা কি কি যত্ন নিতে পারি যাতে স্কিন কন্ডিশন আরও ব্রেকডাউন হওয়ার থেকে আরও বেটার কন্ডিশনে যায় বা ভালো হয়ে যায়। যদি কোনো পেশেন্ট আমাদের কাছে ডিকিউবিটাস আলসার নিয়ে আসেও, তাকে যেন আমরা সুস্থ করে তুলতে পারি, আর কীভাবে আমরা স্কিন কেয়ার নিলে ডিকিউবিটাস আলসারটা প্রিভেন্ট করতে পারবো। ঠিক আছে, তো ফার্স্ট দেখে নিই যে হোয়াটস আর দ্য প্রেশার পয়েন্টস, কোথায় কোথায় প্রেশারটা বেশি পড়ছে যার জন্যে আমাদের ডিকিউবিটাস আলসারটা হচ্ছে। তাহলে আমরা যদি অ্যানাটমিক্যাল পজিশনটা খেয়াল করি দেখতে পাবো ব্যাক অফ দ্য হেড অ্যান্ড ইয়ার। তোমরা যখন এখানে ইয়ার এই কারণে হচ্ছে, ধরো একটা আনকনশিয়াস পেশেন্ট কিন্তু কখনো মাথা সোজা করে শুয়ে থাকতে পারে না, হয় রাইট সাইড বা লেফট সাইডে টার্ন করা থাকে। তাহলে সেক্ষেত্রে কি ইয়ারের উপর প্রেশার পড়ছে, ইয়ার একটা সফট স্কিন থাকে বা সফট কার্টিলেজ টিস্যু, সেই জন্য সেখানে ইনজুরি হওয়ার চান্স। ঠিক আছে, নেক্সট শোল্ডার পয়েন্ট, নেক্সট এলবো, লোয়ার ব্যাক অ্যান্ড বাটাক্স, হিপস, ইনার নিস অ্যান্ড হিলস। ঠিক আছে, তাহলে মোটামুটি এগুলো হলো প্রেশার পয়েন্টের ভালনারেবল প্লেস। ঠিক আছে, যেখানে বেডসোর হওয়ার জন্যে উপযুক্ত প্রেশার পড়ে। তাহলে আমাদের টার্গেট থাকবে এই প্রেশারগুলোকে যাতে সাবসাইড করে দিতে পারি। ঠিক আছে, তাহলে হাউ ক্যান উই টেক কেয়ার অফ প্রেশার পয়েন্টস। ঠিক আছে, তার আগে একটু জেনে নিই এই ডিকিউবিটাস আলসার বা বেড সোর বা প্রেশার সোর বলতে আমরা অ্যাকচুয়ালি কি মিন করতে চাই। ঠিক আছে, তো বেড সোর হলো একটা প্রেশার সোর বা ডিকিউবিটাস আলসার একটা লোকালাইজড gangrenous portion of tissue due to poor blood supply causing defective nutrition of that area। তার মানে কি, এমন একটা পয়েন্ট যেখানে টিস্যুতে নিউট্রিশন পৌঁছায়নি, তার ফলে নিউট্রিশন যদি না যায় সেই টিস্যুগুলো নিউট্রিশনের অভাবে আস্তে আস্তে ব্লাড সাপ্লাই কম হবে
এবং ব্লাড সাপ্লাই কম হওয়ার জন্যে টিস্যুগুলোর ডেথ হবে। ডেথ হলেই সেখানে গ্যাংগ্রিন বা একটা নেক্রোসিস তৈরি হবে। সেই নেক্রোস হওয়ার জন্যে মানে সেলগুলোর ডিস্ট্রাকশন হয়েছে, তাহলে সেই ডিস্ট্রাক্টেড এরিয়াটাকেই বলছি আমরা বেড সোর। তাহলে বেড সোর হলো একটা লোকালাইজ গ্যাংগ্রিনাস পোর্শন অফ টিস্যু ডিউ টু পুয়ার ব্লাড সাপ্লাই কজিং ডিফেক্টিভ নিউট্রিশন অফ দ্যাট এরিয়া। কেন? আমরা জানি ব্লাড সার্কুলেশনের মাধ্যমে আমাদের যে সেল বা টিস্যুগুলো আছে তারা নিউট্রিশন পেয়ে থাকে। তো যদি সেখানে ব্লাড সার্কুলেশন কমে গেল, তাহলে সেখানে নিউট্রিশন যাবে না। নিউট্রিশন না গেলে কোনো সেল বাঁচতে পারবে না, সেখানে সেল ডিস্ট্রাকশন হবে এবং সেই জায়গাটায় আলসারেশন হবে। তাকে আমরা বেড সোর বলছি। ছবিটা দেখো তাহলে আরও ক্লিয়ার হবে। ফার্স্ট দেখো কি আছে, স্কিন ইজ আনব্রোকেন বাট ইনফ্লেমড, মানে প্রথম শুরু হচ্ছে বেড সোরটা, ওখানে প্রেশার পড়েছে, রেডনেস হয়েছে, কিন্তু স্কিন এখনও আনব্রোকেন, সবে ইনফ্ল্যামেশনটা শুরু হচ্ছে। যদি এখনই কেয়ার নেওয়া যায় বেড সোরটা কিন্তু আর বাড়বে না। নেক্সট, কেয়ারটা নেওয়া হয়নি, স্কিন ইজ ব্রোকেন টু এপিডার্মিস অর ডার্মিস, মানে এতটাই ব্রেকডাউন হলো স্কিনটায় নিউট্রিশনের অভাবে বা ব্লাড সার্কুলেশনের অভাবে, দেখো ব্রেকডাউনটা ডার্মিস অবধি পৌঁছে গেছে, কিন্তু সেটা হচ্ছে স্টেজ 2 বেড সোর। ঠিক আছে, নেক্সট স্টেজ 3, সেখানে কি হচ্ছে, আলসারেশনটা এবার সাবকিউটেনিয়াস লেয়ার অবধি এক্সটেন্ড করে গেছে। তাহলে সেটাকে বা সেই স্টেজটাকে আমরা বলছি স্টেজ 3 ডিকিউবিটাস আলসার। ওকে, এবং যখন এই আলসারেশনটাই বোনি লেয়ার অবধি পৌঁছে যাবে বা বোন অবধি পৌঁছে যাবে, বোন ডিস্ট্রাকশন শুরু হয়ে যাবে, তাকে আমরা স্টেজ 4 ডিকিউবিটাস আলসার বলছি। অন্তত ডেফিনেশন মনে না থাকলেও ছবিটা দেখে মাথায় রাখবে, ছবিটা মনে রাখবে যে ফার্স্ট আমাদের যখন কোনো জায়গায় প্রেশার পড়ছে তখনও কিন্তু স্কিন ব্রেকডাউন হয়নি, শুধুমাত্র ইনফ্লেমড বা রেডনেস হয়েছে, দ্যাট ইজ স্টেজ 1। নেক্সট, স্কিন ব্রেকডাউন হয়ে এপিডার্মিস বা ডার্মিস অবধি পৌঁছে গেছে, স্টেজ 2। ডার্মিস ভেদ করে বা ইনফিলট্রেট করে সাবকিউটেনিয়াস লেয়ার অবধি ইনজুরি বা বেডসোরটা এক্সটেন্ড করেছে, স্টেজ 3। এবং যখন আমার বোনি প্রমিনেন্সকে টাচ করে গেছে বা বোন ডিস্ট্রাকশন শুরু হয়ে গেছে, তাকে আমরা স্টেজ 4 ডিকিউবিটাস আলসার বলছি। ঠিক আছে, দরকার হলে একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম করে দেবে, তাহলে আরও বেশি বোঝা যাবে, আর্টিস্টিক আঁকার কোনো দরকার নেই। ঠিক আছে, নেক্সট, তাহলে কোন কোন ফ্যাক্টরগুলো এই ডিকিউবিটাস আলসারের পেছনে ইনফ্লুয়েন্স করে? ঠিক আছে, এজ, যথারীতি বুঝতেই পারছো যে এজিং একটা বড় ফ্যাক্টর, কেননা সেই সময় যত এজ বাড়তে থাকে আস্তে আস্তে ক্যাপাবিলিটি কমতে থাকে পার্সোনাল কেয়ার নেওয়ার জন্য, তো সেক্ষেত্রে এটা একটা ফ্যাক্টার্স। নেক্সট, নিউট্রিশন, তাহলে নিউট্রিশন যদি পুয়ার হয়, ম্যাল নিউট্রিশন থাকে, তাহলেও আমার ডিকিউবিটাস আলসার হওয়ার চান্স থাকে। ইনফেকশন তো অবশ্যই একটা অবভিয়াসলি একটা কজ ফর ডিকিউবিটাস আলসার। ওবেসিটি, এক্সটেন্ড অফ উন্ড আমরা এক্সপ্লেন করলাম। টিস্যু পারফিউশন, মানে টিস্যু পারফিউশন এখানে বলা হচ্ছে পুয়ার টিস্যু পারফিউশন, মানে টিস্যুগুলোতে ঠিকমতো রক্ত সঞ্চালন হচ্ছে না বা ব্লাড সার্কুলেট করছে না, সেক্ষেত্রে। স্মোকিং, জানোই স্মোকিং এবং অ্যালকোহল একটা এমনি প্রিডিসপোজিং ফ্যাক্টর বা একটা ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর থাকে যে কোনো ইনফেকশন বা যে কোনো ডিজিজ কন্ডিশনের ক্ষেত্রে। ইমিউনো সাপ্রেশন মানে হচ্ছে যাদের অলরেডি ইমিউনিটি পুয়ার তাদের ক্ষেত্রে বলা হচ্ছে, তাদের তো এমনি পুয়ার নিউট্রিশন থাকবে বা তাদের ডিফেন্স মেকানিজমটা যে কোনো ডিজিজ বা ইনফ্লামেশনের এগেনস্টে পুয়ার থাকে, তাহলে তারাও একটা ভালনারেবল গ্রুপ। ডায়াবেটিস মেলাইটাস, জানো এক্ষেত্রে ইমিউনিটি পুয়ার থাকে। আচ্ছা, এবার যেটা আমরা পড়ব সেটা হচ্ছে ইটিওলজি। ওগুলো ছিল এতক্ষণ আমাদের রিস্ক ফ্যাক্টর, দেখে নাও, ফ্যাক্টার্স ইনফ্লুয়েন্সিং ডিকিউবিটাস, মানে এগুলো থাকলে বেডসোর হওয়ার চান্সটা বেড়ে যাচ্ছে। তাহলে কারা কারা, এবার আমরা আসছি ইটিওলজি, কারা কারা
বা কোন কারণের জন্য বেডসোরটা বা ডিকিউবিটাস আলসারটা হলো। ফার্স্ট কজ হচ্ছে কিছু লোকাল কজ আছে। লোকাল কজের মধ্যে পড়ছে কি কি, যেমন ফার্স্ট পেশেন্টের বডি ওয়েট। তাহলে এখানে আমরা কি কজ লিখতে পারি, যে ওবেসিটি। তাহলে যত বেশি আমার বডির ওয়েট হবে তত আমার বডি, আমি যখন লাইং কন্ডিশনে থাকবো তত বেশি বনি প্রমিনেন্সের উপর ওয়েট পড়বে। এটা একদম ইজি বোঝার জন্য, তাই তো? যত বেশি ওয়েট পড়বে তত বেশি আমার প্রেশার পড়ছে স্কিনের উপর এবং সার্কুলেশন হ্যাম্পার হবে, ঠিক আছে? নেক্সট ফ্রিকশন। ফ্রিকশন বলতে ধরো একটা পেশেন্ট হেভি, এমনি আমি জানি বেডে আছে, তুমি বেড করার সময় দেখা গেল এত জোরে বেডশিটটা টানা হলো, এমনিই আমরা জানি মানে যত এজ বাড়তে থাকে স্কিনের ফ্রেজিলিটি কমতে থাকে। তাহলে একই আমরা জানি স্কিন ফ্রেজাইল, সেখানে আমি যদি আরও বেডশিটটাকে মানে কেয়ারলেসলি টানাটানি করি তাহলে স্কিনটা টর্ন হয়ে যেতে পারে, ইনজুরি হতে পারে, বা অনেক সময় বেড প্যান দেওয়ার সময় স্কিনটায় হয়তো ঘষা লেগে গেল, তাতে স্কিন ইনজুরি হতে পারে বাটাক্সে। নেক্সট কি, বা কোনো টপ শিট, এই বটম শিট বা ড্র শিট প্লেস করার সময় হয়তো, বা রিমুভ করার সময় টানাটানিতে হয়তো যে স্কিনটা ড্যামেজ হতে পারে, ঠিক আছে? তাহলে যে কোনোভাবে আমার, বা পেশেন্টকে ট্রলিতে তোলার সময়, ট্রলি থেকে নামানোর সময়, তোমরা ক্লিনিক্যাল ফিল্ডে এগুলো দেখতে পাবে, একটু কেয়ারলেসলি হলেই আর কি পেশেন্টের ইনজুরি হওয়ার চান্স কিন্তু থাকে। তো এই ফ্রিকশনগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, আর না হলে এই ফ্রিকশনের জন্যেও কিন্তু ডিকিউবিটাস আলসার হয়। নেক্সট ড্যাম্পনেস অর ময়েশ্চার, বা কোনো সয়েল লিনেন, মানে পেশেন্টটা হয়তো বহুক্ষণ ধরে ইউরিনেশন করেছে বা ডেফিকেশন করেছে, বা কোনো স্যালাইন হয়তো খুলে গেছে, গিয়ে বেডটা ভিজে গেছে, তাহলে কি একটা ড্যাম্প হয়ে আছে, ময়েশ্চার আছে সেখানে। এবার ময়েশ্চারের জন্য কি হচ্ছে, সেই স্কিনটা সেই ঠান্ডাটা বা ময়েশ্চারটা বেশি সোক করছে, তাহলে কি হয় আমরা জানি জলে বেশিক্ষণ যদি আমরা হাতটা ভেজাতে থাকি বা স্কিন ভিজতে থাকে, তারা কি হয় শ্রিঙ্কেজ করে যায়। তো শ্রিঙ্কেজ হয়ে গেলে কি হলো, সেখানে সার্কুলেশন আস্তে আস্তে কমতে থাকে, যত ঠান্ডা হয়ে যায় আমাদের লিম্বসগুলো তত সার্কুলেশন কমে। তো তার জন্য তো আমরা ফ্রিকশন করি না, যে ওয়ার্ম রাখতে হবে। তাহলে যত সার্কুলেশন কমছে তাহলে সেটা ভালনারেবল টু ডিকিউবিটাস আলসার, ঠিক আছে? তাহলে যত বেশি দেখা গেল পেশেন্ট ড্যাম্পিংয়ে পড়ে আছে তত বেশি কিন্তু বেডসোর হওয়ার চান্সটা বেড়ে যাচ্ছে। নেক্সট ল্যাক অফ ক্লিনলিনেস, রিঙ্কলড বেড লিনেন অর ক্র্যাম্পস অ্যান্ড ক্রিসেস ইন দ্য বেড। মানে বেডটা যখন করা হলো তখন দেখা গেল ম্যাকিনটসটা হয়তো ফোল্ড হয়ে আছে, তাহলে কি একটা ক্রিজ পড়ে আছে, বেডশিটটা হয়তো স্ট্রেট হয়নি, স্ট্রেট বলতে মানে ফোল্ড হয়ে আছে, ক্রিজ পড়ে আছে, ক্লিন নয়, কোথাও কোথাও হয়তো ডাস্ট বা ফুড পার্টিকেলস এগুলো পড়ে আছে, তার জন্যও কিন্তু ডিকিউবিটাস আলসার হতে পারে। আমরা জানি ফুড পার্টিকেলস যে কোনো ইনফেকশনের জন্য একটা পজিটিভ ফ্যাক্টর হিসেবে বা প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে ব্যাকটেরিয়া গ্রোথের জন্যে, ঠিক আছে? নেক্সট শিয়ার ফোর্স অ্যাগেনস্ট স্কিন ওয়েন বনি ফ্র্যাকচার মুভস বাট স্কিন রিমেন ফিক্সড। মানে হচ্ছে এখানে ধরো কোনো বেডশিট পেশেন্টের তুমি রিপ্লেস করছো বা সরিয়ে নিচ্ছ পেশেন্টের নিচ থেকে, বডির নিচ থেকে, মানে ধরো বটম শিটটা তুমি সরাতে চাইছো, তুমি বডিটাকে স্ট্রেট রাখলে, তার মুভমেন্ট রেস্ট্রিক্টেড আছে, বডি স্ট্রেট আছে, কিন্তু তাকে উঁচু করলে না, বা একটু যদি তুমি না মানে লিফট করো, তাহলে কি হবে, শীতটা তো তার স্কিনের সঙ্গে ঘষা লেগে চলে যাবে। তো যত বেশি তোমার ঘষা লাগবে বা স্কিনে ড্যামেজ হবে তত স্কিন ইনজুরি হওয়ার চান্সটা বেড়ে যাবে। যে কোনো জিনিসে ভেবে দেখো, একটা নতুন জিনিস যতটা খড়খড়ে হয় বা রাফ হয়, যত স্কিনের সঙ্গে তুমি যদি জোরে টানো তাহলে কিন্তু সেক্ষেত্রে স্কিনে একটু ইনজুরি হওয়ার চান্স থাকে। তো সেগুলো হচ্ছে মোটামুটি আমাদের লোকাল কজ, ঠিক আছে?
আর প্রিডিসপোজিং কজ বলতে বা ফ্যাক্টার্সগুলো বলতে আমরা আগেরবার যে প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো পড়লাম এগুলো এখানে আর মানে এক্সপ্লেনেশন করছি না, শুধু একবার জাস্ট রিড আউট করে নিচ্ছি, ঠিক আছে। এজ, ভেরি থিন, ভেরি ফ্যাট অ্যান্ড ভেরি ওল্ড পেশেন্ট উইথ লং ওয়েস্টিং ডিজিজ, মানে যাদের আর কি প্রচুর মাসল ওয়েস্টিং হয়েছে, মানে বনি প্রমিনেন্সগুলো মানে জাস্ট আর কি একটা থিন লেয়ার অফ স্কিন দিয়ে কাভার করা, যার ফলে কি ইজিলি ড্যামেজ হতে পারে আউটার লেয়ার অফ দ্য স্কিন, ঠিক আছে। নেক্সট, মুভমেন্ট রেস্ট্রিক্টেড পেশেন্ট, যেমন মাল্টিপল ফ্র্যাকচার, স্প্লেন্স, কাস্ট, এগুলো। নিউট্রিশনের ক্ষেত্রে পুয়ার নিউট্রিশন, পেশেন্ট উইথ প্যারালাইসিস, বুঝতেই পারছো তাদের মুভমেন্ট রেস্ট্রিক্টেড থাকবে। পেশেন্ট উইথ ইনকন্টিনেন্স অফ ইউরিন অ্যান্ড স্টুল, তার মানে এখানে ওই ড্যাম্পিং, সোয়েল এগুলো চলে এলো। আনকনশিয়াস পেশেন্ট, যারা আর কি আনএবল টু টেক কেয়ার অফ হিমসেল অর হারসেলফ। অ্যান্ড ইডিমা মানে সোয়েলিং, মানে থার্ড স্পেসিং যখন হয়, মানে ফ্লুইডটা স্কিনের থার্ড স্পেসে চলে যায়, তখন কি আমাদের স্কিনের ওপরে একটা ওয়াটার লেয়ার চলে আসে, মানে স্কিন, তোমরা যখন আরও ডিপে পড়বে আরও বুঝতে পারবে। তো যখন ফ্লুইডটা যেটা আমাদের মানে এক্সট্রা কালেকশন হয়ে যায় আন্ডার দ্য স্কিন, তখন আমাদের স্কিনটা একটু সোয়েল করে, তাকে ইডিমা বলে। মানে ফ্লুইডের ইন্ট্রাভাস্কুলার স্পেস থেকে ইন্টারসেলুলার স্পেস থেকে ওরা ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসছে, এবং এটাও আর কি বেডসোর করতে পারে, মানে এখানে ফ্লুইড রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এবার আমরা জানি যে সাইন সিমটমগুলো কী। আমরা ওই ডেফিনেশনে কিন্তু অলরেডি পড়েছিলাম ডিকিউবিটাস আলসারের, যে সাইন সিমটমগুলো ওখান থেকেও কিন্তু আমরা কিছু বলতে পারবো। তাহলে সেগুলো কি এবার একটু দেখে নিই। ফার্স্ট সাইন কী ছিল? হিট, রেডনেস, টেন্ডারনেস, ডিসকমফোর্ট অ্যান্ড চ্যাফিং, মানে হচ্ছে যে দেখো এখানে কিন্তু ইনফ্ল্যামেশনের আমরা জাস্ট সিমটমগুলোই বা সাইনগুলো বলে দিলাম, ঠিক আছে, আমাদের ডেফিনেশনেও সেম ছিল। নেক্সট, দ্য এরিয়া টার্নস ব্লু, পার্পল অর মটেলড লাইক এ ব্লুইশ অ্যান্ড বিকাম কোল্ড অ্যান্ড ইনসেন্সিটিভ। এবার কিন্তু পেশেন্টের সেন্সিটিভ লস হয়ে গেল, তার মানে কি ওখানে সেল ডিজেনারেশন শুরু হয়ে গেছে। নেক্সট, টিস্যু ডাই নেক্সট অ্যান্ড ট্রু প্রেশার শোর রেজাল্টস ইফ দ্য প্রেশার ইজ নট ইমিডিয়েটলি রিলিভড অ্যান্ড দ্য সার্কুলেশন রেস্টোর্ড। তাহলে এই কন্ডিশনে গিয়েও কিন্তু আমরা বেডসোরটাকে প্রিভেন্ট করতে পারি, যদি ইমিডিয়েটলি আমি এই যে প্রেশার পড়ছে সেটাকে সরাতে পারি, ঠিক আছে, বা কেয়ার নেওয়া শুরু করতে পারি। নেক্সট, ferments or enzymes liberated from the dead and dying cells gradually decompose or soften it so that it easily slips away, মানে এবার দেখা যাবে যে ওখান থেকে একটা স্মেল বা সেলগুলো অলরেডি ডাই হয়ে গেছে, তো তার জন্য ডিকম্পোজিশন শুরু হয়ে গেছে এবং একটা স্লাব ফর্মেশন হয়ে গেছে, ঠিক আছে। when the slab is removed and open raw surface or ulcer remains, যখনই ওই আপার স্ল্যাবটা তুলে দেওয়া হবে বা যদি কোনো কারণে ইনজুরি হয়ে উঠে যায়, দেখতেই পাবে ফ্রেশ একদম র সারফেস, যেটাকে আমরা আলসারেশন বলছি, ঠিক আছে। এটাও একটা ছোট্ট অ্যাসেসমেন্ট, একটু দেখে নাও অ্যাসেসমেন্ট, ঠিক আছে। তাহলে এ ফর অ্যানাটমিক্যাল লোকেশন, এজ অফ আলসার, মানে কোন ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি, বা ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, ঠিক আছে। এস ফর সাইজ অ্যান্ড স্টেজ, সাইজ মানে আমি যদি টেপ মেজার দিয়ে মেজারও করি বা স্কেল দিয়ে মেজার করি, আমি কিন্তু মেজার করতে পারবো, ঠিক আছে। নেক্সট, সেপসিস মানে প্রেজেন্স অফ ইনফেকশন, এক্সুডেড টাইপ অ্যান্ড অ্যামাউন্ট, এরিথেমা, ঠিক আছে, মানে যদি পাস ফর্মেশন হয় বা আমরা এক্ষুনি পড়লাম না ডিকম্পোজড হলে সেটার কম্পোজিশন কী আছে বা কেমন টাইপের কী কালার, সেগুলো কিন্তু আমি দেখতে পাবো। সারাউন্ডিং স্কিন কালার, সোয়েলিং, স্যাচুরেশন অফ ড্রেসিং, মানে
স্কিনটা কত দূর পর্যন্ত ড্যামেজ হয়েছে সেটা আমি দেখে বুঝতে পারবো, সোয়েল করেছে কি না বা কত দূর সোয়েল এক্সটেন্ড করেছে, আর যে ড্রেসিংটা করা হচ্ছে সেই ড্রেসিংটা মানে করার পরেও সেটা ভিজে যাচ্ছে কি না, ঠিক আছে, মানে বডি ফ্লুইড লিকেজ হচ্ছে কি না। ওকে, নেক্সট সাইনাস ট্র্যাক্টস, মানে যে এরিয়াটা সেখানে কোনো আর সাইনাস ট্র্যাক আছে কি না বা এক্সটেন্ড করেছে কি না। নেক্সট ম্যাসারেশন। ম্যাসারেশন মানে হচ্ছে softening of the epidermis caused by a prolonged contact with moisture such as from a wet sheet or diaper, মানে ওই যখন পেশেন্ট প্রলং কন্ডিশনে ওয়েট ডায়াপারে থাকে তখন দেখবে যখন ডায়াপার রিমুভ করা হয় স্কিনটা পুরো শ্রিঙ্কেজ করে যায়, মানে সেলগুলো আর কি ডাইং কন্ডিশনে চলে যাওয়ার মতো। তো প্রলং কন্ডিশনে যদি ময়েশ্চারের কন্ট্যাক্টে স্কিন থাকে, ভালনারেবল স্কিন, সেই কন্ডিশনটাকে বলা হয় ম্যাসারেশন, ঠিক আছে। ই ফর এজেস এপিথেলাইজেশন, ঠিক আছে। তো এই বেডশোরটার এরিয়ার যে বাউন্ডারি, সেই বাউন্ডারিটাকে এজ বলা হচ্ছে। ওখানে মানে নতুন সেল আর গ্রোথ হচ্ছে কি না বা হয়েছে কি না বা কতটা ড্যামেজ হয়েছে, কী পরিমাণে ড্যামেজ হয়েছে বা রিজেনারেট করছে কি না। নেক্সট নোজ বা অর্ডার। আমি যখনই একটা প্রেশার শোর পাচ্ছি তাহলে আমি অর্ডার পাবো, শোর যদি হয়ে থাকে তাহলে অর্ডার পাবো। সেই টিস্যুগুলোর টাইপ কেমন, সেই নেক্রোটিক টিস্যুর টাইপ, অ্যামাউন্ট, নিওভাস্কুলারাইজেশন হয়েছে কি না, এগুলো কিন্তু আমি বুঝতে পারবো বা অ্যাসেস করতে পারবো। নেক্সট আসি টেন্ডারনেস টু টাচ, মানে তুমি মানে টাচ করলে পেশেন্ট বুঝতে পারছে কি না, সেখানকার মানে টিস্যুগুলো কেমন আছে, গ্র্যানুলেশন টিস্যু আছে, রেড কালার কিনা বা পিঙ্কিশ কিনা বা প্যালর কিনা, এগুলো কিন্তু আমি বুঝতে পারবো, মোটামুটি অ্যাসেস করতে পারবো যদি চাই, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা যা পড়লাম তার ভেতর থেকে এটা জিস্ট দাঁড়ালো যে ডিকিউবিটাস আলসারকে মোটামুটি 5টা স্টেজে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে ইনট্যাক্ট স্কিন উইথ নন ব্ল্যাঞ্চেবল রেডনেস অফ এ লোকালাইজড এরিয়া। নেক্সট shallow open ulcer with red pink wound bed without slough due to partial thickness loss of dermis. Next, full thickness tissue loss. Stage 4, full thickness tissue loss with exposed bone tendon or muscle এর সাথে যদি কোনো স্ল্যাব পড়ে যায় তাকেই আমরা বলছি স্টেজ 5 ডিকিউবিটাস আলসার। তাহলে আমরা মোটামুটি জেনে গেলাম ডিকিউবিটাস আলসারটা কী স্টেজে হয় এবং কী প্রিডিসপোজিং ফ্যাক্টরসগুলো ছিল বা ইটিওলজি কী ছিল। এটা একটুখানি আমরা শর্টে জেনে নিই যে তাহলে আমরা এই প্রেশার পয়েন্টের প্রেশারগুলো কী করে কমাতে পারি, ঠিক আছে। একটা স্কেল আছে যেটার নাম হচ্ছে ব্র্যাডন প্রেশার আলসার রিস্ক অ্যাসেসমেন্ট। আমরা একটু আগেই অ্যাসেসমেন্ট পড়েছি না, জাস্ট হাউ টু অ্যাসেস আ বেড শোর বা প্রেশার শোর। তাহলে এখানে দেখো মেনলি 6টা পয়েন্ট দেওয়া আছে, আমি একটু ব্রড করলাম, তোমরা আরও বইতে হয়তো পাবে, সেটা দেখে নেবে। আমাদের এই মেনলি 6টা পয়েন্টটাকে মানে 6টা পয়েন্টে অ্যালার্ট হতে হবে। ফার্স্ট, সেন্সারি পারসেপশন। তাহলে বুঝতেই পারছো যে পেশেন্ট যদি বুঝতেই পারে প্রেশারে ব্যথা লাগছে, প্রেশার পয়েন্টে ব্যথা করছে, তাহলে কিন্তু আমরা অ্যালার্ট হয়ে যেতে পারবো, পেশেন্টই বলে দিচ্ছে। নেক্সট, ময়েশ্চার বলতে আমরা এতক্ষণে বুঝে গেছি ময়েশ্চার বলতে কোনভাবে হতে পারে, ইউরিনেশন, ডেফিকেশন, কোনো সোয়েলিং, ড্যাম্পনেস এক্সেট্রা। অ্যাক্টিভিটি, যদি অ্যাক্টিভ মুভমেন্ট থাকে তাহলে কিন্তু বেডসোর হওয়ার চান্স খুবই কম বা প্রেশার শোর হওয়ার চান্স খুব কম, কেননা কন্টিনিউয়াসলি পেশেন্ট মুভ করতে থাকবে, পশ্চাৎ চেঞ্জ করবে, রেঞ্জ অফ মোশন করবে, ঠিক আছে। মোবিলিটি, সেই মোবিলিটিও সেম, যদি দেখা গেল তার মুভমেন্ট অলরেডি রেস্ট্রিক্টেড, যেমন ফ্র্যাকচার পেশেন্ট, প্লাস্টার অফ কাস্ট, প্লাস্টার অফ প্যারিস বা কাস্ট, কোনো ট্রাকশন দেওয়া আছে, সেগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে। নিউট্রিশন মানে কি,
পুয়ার নিউট্রিশন, ম্যাল নিউট্রিশন এগুলো, আর ফ্রিকশন অ্যান্ড শিয়ার। তাহলে আমরা যদি ফ্রিকশনটাকেও প্রিভেন্ট করতে পারি, আমরা কিন্তু বেড সোরটাকে বা প্রেশার সোরটাকে কন্ট্রোলে আনতে পারবো বা প্রিভেন্ট করতে পারবো। তাহলে এই প্রিভেন্ট করার জন্য যদি আমরা দেখো এখানে কালার ওয়াইজ স্কোর করা আছে, গ্রিন মানে 4, মানে ম্যাক্সিমাম, যত রাইট সাইডে যাচ্ছি তত মিনিমাম। তাহলে এই 6টা পয়েন্টের উপর বেস করে যত মিনিমাম পয়েন্ট হচ্ছে, তাহলে আমার মিনিমাম পয়েন্ট হচ্ছে কত 6, ম্যাক্সিমাম পয়েন্ট কত হচ্ছে 24। তাহলে এখানে দেখো লাস্টলি একটা স্কোর করা আছে রিস্কেল 19 to 23কে নান করা হয়েছে, ঠিক আছে। নেক্সট, তাহলে এটা বুঝলাম গ্রিন যত হবে, আমরা জানি গ্রিন মানে গুড বা বেস্ট, তো গ্রিন সিগন্যাল মানে কি যে অল ওকে। তাহলে গ্রিন থেকে যত আমার রাইট সাইডের দিকে যাচ্ছে তত স্কোর আমার কমতে থাকছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো স্কোর করা হয়েছে 19 থেকে 23, তার মানে ভালোই, নান মানে লেস রিস্ক ফর ডিকিউবিটাস আলসার। তাহলে নেক্সট আছে কি মাইল্ড বা মডারেট, সেটাকে কি করা হচ্ছে দেখো 13 থেকে 18, সেটাকেও আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, 13 থেকে 14 আর এদিকে 15 থেকে 18, মানে মাইল্ড বা মডারেট রিস্কের মধ্যে ফেলা হয়েছে। নেক্সট হাই 10 to 12 বা 9 ক্রস করা থেকে 12, তো হাই রিস্ক। আর সিভিয়ার রিস্ক কাদের বলা হচ্ছে 6 to 9। তাহলে এক্ষেত্রে কিন্তু এই মাইল্ড, মডারেট, হাই অ্যান্ড সিভিয়ার, এক্ষেত্রে কিন্তু আমাদের মেটিকিউলাসলি স্কিন কেয়ার নিতেই হবে, ঠিক আছে। মোটামুটি এটা গেল, এটাকে বলা হচ্ছে ব্লাড অ্যান্ড প্রেশার আলসার রিস্ক অ্যাসেসমেন্ট স্কেল, ঠিক আছে। এটা একটু ছোট্ট করে ক্লিয়ার করে দেওয়া আছে, দেখে নাও, সেম জিনিসটাই দেওয়া আছে। তাহলে এবার আমরা একটু এক্সপ্লেন করে পড়ে নিই, কেননা এই পোর্শনটা তোমাদের পরীক্ষাতে আসে, একটু ব্রড করেই জানতে হবে। তো ফার্স্ট কি আছে যে ডিকিউবিটাস আলসার প্রিভেন্ট করার জন্য আমাকে অ্যাজ এ নার্স বা হেলথ পার্সোনাল আমায় কী কী করতে হবে। ফার্স্ট আসছি চেঞ্জিং অফ পজিশনস, যেটা আমরা ইজিলি করে থাকি এবং জানিও। তাহলে কি অ্যাকর্ডিং টু পেশেন্টস কন্ডিশন এবং সিচুয়েশন আমাকে বডি মুভমেন্ট করাতে হবে বা পজিশন চেঞ্জ করাতে হবে। তাহলে অ্যাটলিস্ট এভরি 4 আওয়ার্স। আর যদি দেখা গেল পেশেন্টটা ভেরি ভালনারেবল টু প্রন ডিকিউবিটাস আলসার, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে 2 আওয়ারলি পজিশন চেঞ্জ করতে হবে এবং সেটা রেকর্ড করতে হবে। না হলে নেক্সট যখন তুমি হ্যান্ডওভার দেবে, এটা তো বোঝা যাবে না যে এই পেশেন্টটা কটার সময় কোন টার্ন করা হয়েছিল, যে নেক্সট আসছে সে হয়তো সেম টার্নই আবার করলো, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর চেষ্টা করতে হবে যদি সম্ভব হয় সাইড করার সাথে সাথে প্রন পজিশনও মেনটেন করব, ঠিক আছে। নেক্সট ফার্ম বেড অ্যান্ড ক্লিন লিনেন। বুঝতেই পারছো যে ফ্যাক্টরগুলো আমরা পড়েছিলাম, সেই ফ্যাক্টরগুলোকেই আমরা যদি মডিফাই করি, তাহলে কি একটা ফার্ম বেড মানে নরম ম্যাট্রেস দেওয়া, এক্সট্রা পিলো মানে কমফোর্ট ডিভাইস দেওয়া, যে শিটটা ইমিডিয়েটলি ভিজে গেছে চেঞ্জ করে দেওয়া, বা ম্যাকিনটোস্টটা যাতে স্মুথ হয় এবং ফার্ম কোনো ক্রিজ থাকবে না, কোনো সোয়েল থাকবে না, ক্লিন বেডশিট থাকবে, সেটাও কিন্তু আমরা ডিকিউবিটাস আলসারকে প্রিভেন্ট করতে হেল্প করে। জেন্টল হ্যান্ডলিং মানে এই যে শিয়ার আর ফ্রিকশন, সেগুলোকে প্রিভেন্ট করা। কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, যখন বেডশোট দেবে, বেড প্যান দেবে পেশেন্টকে, তখন সেটা জেন্টলি রিমুভ করা বা ইনসার্ট করা। ড্রাই বেড প্যান পেশেন্টকে প্রোভাইড করা, বা সয়েল লিনেন যখন তুমি চেঞ্জ করছো তখন যাতে কোনো রকম এক্সট্রা ফোর্স না দিতে হয়, সেভাবে কিন্তু জেন্টাল হ্যান্ডলিংয়ের মাধ্যমেও আমরা ডিকিউবিটাস আলসার প্রিভেন্ট করতে পারি। নেক্সট প্রেশার রিডাকশান। তাহলে প্রেশার রিডাকশান কী করে করতে পারি, সেক্ষেত্রে এলবো রিং, হিল রিং, সেটাকে কটন দিয়ে গজ দিয়ে ফোল্ড করে মানে সফট করে দিতে হবে। এয়ার রিং, এয়ার কুশন, ঠিক আছে, তোমরা আশা করি দেখেছো ডেমনস্ট্রেশন রুমে এগুলো। ওয়াটার বেডস, এয়ার ম্যাট্রেস, এগুলো দিয়েও কিন্তু আমরা প্রেশার রিডাকশান করতে পারি। নেক্সট অ্যাসেসমেন্ট। আমরা
রিস্ক অ্যাসেসমেন্ট স্কেলটা পড়লাম, সেটা এখানে আর এক্সপ্লেন করছি না। নিউট্রিশন, তাহলে অ্যাডিকুয়েট নিউট্রিশন আর নিউট্রিশনাল সাপ্লিমেন্টের মাধ্যমেও আমরা ম্যালনিউট্রিশনটাকে কারেকশন করতে পারি। নেক্সট আসি নার্সিং মেজার্স। তাহলে এর মধ্যে কী কী পড়ছে? ব্যাক কেয়ার, যেটা আমরা সবাই জানি, ফ্রিকোয়েন্ট চেঞ্জিং অফ পশ্চার, কেয়ার অফ ব্যাক, কেয়ার অফ প্রেশার পয়েন্টস, ইউজ অফ ড্রাই অক্সিজেন, ইউজ অফ কমফোর্ট ডিভাইস, ওয়াটার বেডস, এয়ার ম্যাট্রেস, ডানলপ পিলো ম্যাট্রেস, এক্সেট্রা। ভিজিলেন্স মানে এই যে রেগুলার বেসিসে যারা যারা হাই রিস্ক পেশেন্ট বা প্রোন টু বেডশোর, তাদের রেগুলার বেসিসে ওয়াচ করা, ক্লোজলি অবজার্ভ করা যে কোথাও কোনো স্কিন অ্যাব্রেশন, কোথায় প্রেশার পয়েন্টে বেশি প্রেশার পড়ছে, সেগুলো যদি আগে থেকে আমরা কন্টিনিউয়াসলি আন্ডার ভিজিলেন্স রাখি তাহলে কিন্তু বেডশোর হওয়ার চান্স খুব কম। এবং ইমিডিয়েটলি রিপোর্ট করা সিস্টার ইনচার্জকে বা অন ডিউটি স্টাফকে যে পেশেন্টের কিন্তু স্কিন ইনট্যাক্ট আছে বা ফার্স্ট ডিগ্রি বেডসোর আছে বা তার স্কিন কন্ডিশন কেমন সেটা কিন্তু সবসময় রিপোর্ট করে এবং রেকর্ড রাখতে হবে। কখনো কোনো মিনিমাম স্কিন অ্যাব্রেশনকে আমরা অ্যাভয়েড করব না টু প্রিভেন্ট বেডসোর বা ডিকিউবিটাস আলসার। স্কেলটা দেখেছো আশা করি, একটু আগেই আমরা দেখিয়েছি। তাহলে মোটামুটি এই স্কেলটা কিন্তু আমাদেরকে ডায়েরিতে সবসময় লিখে রাখতে হবে, যদি মনে না থাকে, ঠিক আছে? লিখে রাখাই বেটার হবে, ঠিক আছে? এবার আসি কিউরেটিভ মেজার্স অফ ডিকিউবিটাস আলসার, মানে আমরা এতক্ষণ প্রিভেনশন পড়েছি, এবার আসছি কিউরেটিভ মেজার্স। ডিকিউবিটাস আলসার নিয়ে পেশেন্ট এসেছে আমাদের কাছে, তাহলে আমরা সেটাকে কি করে কিউরেট করব বা তার ট্রিটমেন্ট দেব বা সারিয়ে তুলব, ঠিক আছে? তাহলে ফার্স্ট ডিগ্রি ডিকিউবিটাস আলসার যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইমিডিয়েটলি আমাদেরকে যে সিস্টার ইনচার্জ এবং ফিজিশিয়ান আছে তাকে ইনফর্ম করতে হবে। নেক্সট, যতগুলো আমরা এতক্ষণ ধরে প্রিভেন্টিভ মেজার্স পড়েছি বা জানি সেগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে টু প্রিভেন্ট ফার্দার স্কিন ড্যামেজ। আর কি, ব্যাক কেয়ার বা ব্যাক মাসাজ ইমিডিয়েটলি স্টার্ট করতে হবে। কোনো ফার্দার ইনফ্লামেশন, স্কিন ইনফ্লামেশন বা রেড এরিয়া দেখলে সেটাকে কিন্তু ইমিডিয়েটলি এনসার্কেল করে রাখতে হবে, যাতে আমরা বুঝতে পারবো সেটা বাড়ছে না কন্ট্রোল হচ্ছে, ঠিক আছে? এটা গেল ফার্স্ট ডিগ্রি বেডসোরের ক্ষেত্রে কিউরেটিভ মেজার্স। এবার আসি সেকেন্ড ডিগ্রি ডিকিউবিটাস আলসারের ক্ষেত্রে। সেক্ষেত্রে কী করব, যে ব্লু মটেলড ইনসেনসিটিভ সার্কুলেশন অফ হয়ে যাওয়া যে সেলগুলো বা ডার্মিস লেয়ার অবধি চলে গেছে বেডসোরটা, আমরা পড়েছিলাম না এতক্ষণ, তাহলে সেটাকে আমরা কী করব? ক্ষেত্রে ইমিডিয়েটলি যেমন আমার ইনফর্ম করার কথা, রিপোর্ট এবং রেকর্ডিং মাস্ট। নেক্সট, যে আলসারেটেড এরিয়া যদি ইনফেক্টেড হয়ে থাকে, ইনফেকশন তো অবশ্যই হয়েছে, তাহলে সেটার ট্রিটমেন্ট করানো, নর্মাল স্যালাইন দিয়ে মানে এরিয়াটাকে ড্রেসিং করা, এবং যদি কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো সলিউশন দিয়ে সেই জায়গাটাকে বেডসোর এরিয়াটাকে ক্লিন করতে হয় তাহলে সেটা করতে হবে। এবং যদি স্ল্যাপিং থাকে, স্ল্যাব হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেন পেরক্সাইড সলিউশন দিয়ে আমাকে ক্লিন করতে হবে। বা যে স্ল্যাবটা হচ্ছে অ্যাকচুয়ালি সেল ডিস্ট্রাকশন হতে হতে ওখানে অ্যাকুমুলেট করে গিয়ে একটা লেয়ার অফ স্কিন পড়ে গেছে, সেইটাকে বলা হচ্ছে, সেটাকে কিন্তু সরিয়ে দিতে হবে। না হলে ডেড সেলের মাঝে ওটা নিউট্রিশন অলরেডি যাবে না, এমনিই ওখানে নিউট্রিশন পৌঁছচ্ছে না, সার্কুলেশন হ্যাম্পার হচ্ছে। তাহলে কি করতে হবে, যদি আমি স্ল্যাবটা তুলে দিয়ে যে রেডি স্কিনটা দেখতে পাবো, তাহলে সার্কুলেটেড এরিয়া আমি দেখতে পাচ্ছি, এবং সার্কুলেশন হলে সেই সেলগুলো অক্সিজেনেট হবে, তাহলে আবার ওখানে সেল রিজেনারেশন হতে পারে, ঠিক আছে? এছাড়া কি করা যায়, অনেক সময় হয় যে হিট অ্যাপ্লাই করা হয় উন্ডে, ওই 100 ভোল্টের যে ইলেকট্রিক্যাল বাল্ব সেগুলো দিয়ে, মানে ময়েশ্চারটাকে সোক করানোর জন্য, ঠিক আছে? একটু ওয়ার্ম পেলে ময়েশ্চারটা সোক হবে, সেই জন্য শুষে নেবে আর কি। আর কি, জিঙ্ক অক্সাইড দেওয়া হয় অনেক সময় উনটাকে ড্রাই করার জন্য। নেক্সট আসি থার্ড ডিগ্রি ডিকিউবিটাস আলসার। তাহলে এটা কি হচ্ছিল, বেডসোর ইজ
suppuration and sloughing occurs which may burrow right down to the bones. মানে অলরেডি ওখানে বেডসোরটা মানে সেল ডিস্ট্রাকশন হয়ে গেছে, স্ল্যাপিং হয়ে গেছে এবং বোন টাচ করেছে। তাহলে সেক্ষেত্রে অলরেডি রিপোর্টিং অ্যান্ড রেকর্ডিং টু দ্য অথরিটি, ইনফেকশানের জন্যে অ্যান্টিবায়োটিক বা সফ্রামাইসিন অয়েনমেন্ট এখানে লোকালি অ্যাপ্লাই করা যেতে পারে। সিস্টেমেটিক অ্যান্টিবায়োটিক যেটা আফটার মানে যদি কালচার করা হয়, ব্লাড কালচার হোক বা পাস কালচার করা হয়, তাহলে স্পেসিফিক যে মানে মাইক্রো অর্গানিজমের এগেনস্টে স্পেসিফিক অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করতে পারবো অ্যাকর্ডিং টু ফিজিশিয়ানস অর্ডার। আর কি হাই প্রোটিন ডায়েট, ভিটামিন মিনারেলস যেগুলো ডেফিসিয়েন্সি আছে সেগুলো রিপ্লেস করা যেতে পারে। আর যদি চেষ্টা করা হয়, অনেক সময় পেশেন্টটাকে দেখবে সানলাইটে মানে জানলা দিয়ে যদি সানলাইট আসে সেখানে পেশেন্টের বেডশিটটাকে একটু ওপেন রাখার চেষ্টা করা হয় যদি ধুলো ময়লা না থাকে, আর ফ্রেশ এয়ার দেওয়ার ব্যবস্থা করা হয়। আর যদি স্ল্যাব থাকে, আমরা জানি একটু আগেই পড়েছি স্ল্যাবটা সবসময় রিমুভ করে দিতে হবে। আর দরকার হলে উন্ড সিচুয়েশন বুঝে যদি স্কিন গ্রাফটিংয়ের দরকার হয় তাহলে স্কিন গ্রাফটিংও কিন্তু করতে হতে পারে। তাহলে মোটামুটি আমাদের প্রিভেন্টিভ মেজার্স ফর বেডসোর কী হলো বা প্রেশার সোরগুলো কী হলো, যে পেশেন্ট আইডেন্টিফিকেশান মানে যারা হাই রিস্ক বা রিস্কে আছে তাদের আইডেন্টিফাই করা, এবং বেডসোর বা প্রেশার সোরের যে সাইন সিমটমগুলো আমরা দেখতে পাচ্ছি সেটাকে কিন্তু আর্লি আইডেন্টিফিকেশান করা। ঠিক আছে, নেক্সট স্পেশালি যেগুলো স্পেশাল ম্যাট্রেস, বেড, কমফোর্ট ডিভাইস যতটা পারা যায় সাপ্লাই দিয়ে তার প্রেশারটা রিলিভ করা। ঠিক আছে, নেক্সট পজিশন চেঞ্জ করা, দরকার হলে 2 আওয়ারলিও হতে পারে। ঠিক আছে, টাইট ব্যান্ডেজ যদি থাকে সেগুলো একটু লুজ করে দেওয়া, বা রেস্ট্রেনগুলো কমফোর্ট করা। রেস্ট্রেনগুলো অনেক সময় দেখবে রাফ গজ দিয়ে করা হয়ে থাকে, বা হয়তো কোনো একটা এজের জন্য পেশেন্টের পেন হচ্ছে, পেশেন্ট তো আর পেনটা বলতে পারবে না হয়তো যদি আনকনশিয়াস থাকে বা রেস্টলেস থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু সেগুলো একটু লুজ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ফ্রিকশন যাতে না হয় এবং রিঙ্কল ফ্রি বেড প্রোভাইড করা। যদি ক্লথের বেশি প্রেশার থাকে বা বাটনগুলো টাইট হয়ে থাকে সেগুলো লুজ করে দেওয়া। ময়েশ্চার থাকলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেই বেডশিটগুলোকে সরিয়ে দেওয়া, সয়েল লিনেন থাকলে সরিয়ে দেওয়া। পেশেন্টের ডেফিকেশন, মিকচুরেশন অবশ্যই ইমিডিয়েটলি ক্লিয়ার করা, না হলে সেখান থেকেও আমরা জানি ময়েশ্চার থেকে প্রেশার সোর হতে পারে, স্কিন ড্যামেজ হয়ে গিয়ে। মেকানিক্যাল ফিজিক্যাল ইনজুরি যখন আর কি কোনো পেশেন্টের প্রস্থেসিস থাকে তখন সেক্ষেত্রে কিন্তু হট অ্যাপ্লিকেশন করা যাবে না, আগে থেকে আমাদের সেটা কিন্তু অ্যাসেস করে নিতে হবে। হট বা কোল্ড অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই এই হিস্ট্রি নিয়ে নিতে হবে পেশেন্টের কোনো প্রস্থেসিস বা আর্টিফিশিয়াল কোনো লিম্ব আছে কি না সেটা কিন্তু অবশ্যই জেনে নিতে হবে। এছাড়া বেড ক্রেডল দিয়ে আমরা লিনেনকে ওপর থেকেও কিন্তু দিতে পারি যাতে পেশেন্টের উপর এক্সট্রা প্রেশার না পড়ে, তাহলে কি পেশেন্টেরও আরাম লাগবে, ঠান্ডা লাগবে না, আর পেশেন্টকে কাভার করাও হলো। আর এছাড়া ব্যালেন্স ডায়েট, যেমন আমরা নিউট্রিশন মেনটেন করার জন্য এবং নিউট্রিশনাল ডেফিসিট যদি কিছু থাকে সেগুলোকেও কিন্তু পেশেন্টকে প্রোভাইড করতে হবে। তাহলে মোটামুটি দেখো সেম পয়েন্ট কিন্তু আমরা একবার ফ্যাক্টার্সে বলছি, সেগুলোরই আমরা প্রিভেন্টিভ আসপেক্ট কিন্তু পড়ছি। একই পড়া কিন্তু আমরা 3 থেকে 4টে পয়েন্টে ডিফারেন্ট ওয়েতে পড়লাম। ঠিক আছে, এখান থেকে তোমাদের প্রচুর মানে ধরতে গেলে অল্টারনেট ইয়ারে কোশ্চেন আসে, তো এটা কিন্তু একটুখানি পড়ে নাও বা মুখস্থ করে নাও, দরকার হলে লিখে নাও। ঠিক আছে, যদি কোনো মানে কোশ্চেন থাকে অবশ্যই করে নিও। ঠিক আছে, থ্যাংক ইউ।